আমাদের আজকের গল্প প্রায়শ্চিত্ত, কলমে শঙ্কর চ্যাটার্জি। বলরাম বাবুর দুই ছেলে এক মেয়ে। দুই ছেলে ইঞ্জিনিয়ার আর মেয়ে ডাক্তার। ছেলের বউয়েরা যেমন ইঞ্জিনিয়ার, তেমন আবার মেয়ের জামাই ডাক্তার। বলরাম বাবু নিজে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কর্মচারী। বলরাম বাবুর বড় ছেলের ঘরে দুই ছেলে, ছোট ছেলের ঘরে একই ছেলে আর মেয়ের ঘরে এক মেয়ে। মোট 4টে নাতি নাতনি। মেয়ের শ্বশুর বাড়ি বলরাম বাবুর বাড়ি থেকে হাঁটা পথে 10 মিনিটও নয়। ছেলে বউ নাতি নাতনি নিয়ে বলরাম বাবুর সুখের সংসার। বিছানায় শুয়ে শুয়ে বলরাম বাবু ভাবছিলেন, কি ছিলেন আর আজ কোথায় এসেছেন। কলকাতায় একচালা একটি বাড়িতে ভাড়া থাকতেন বলরাম বাবুরা। 3 ভাই 3 বোন, বাবা মাকে নিয়ে বিশাল সংসার। কিন্তু রোজগেরে বলতে বাবা একা। 180 টাকা মাইনের 30 টাকায় চলে যেত ঘর ভাড়ায়। বড়দার চাকরি হবে হবে করছে, আর মেজদা অভাবের সাথে যুঝতে না পেরে ভালো চাকরির জন্য পড়াশোনা না করে তাকে থামিয়ে দিয়ে নেমে পড়ল বিভিন্ন জিনিস বড় মার্কেট থেকে কিনে এনে দোকান দোকান সাপ্লাই দেবার ব্যবসায়। বাবা অফিস থেকে 300 টাকা ধার করে এনে দিয়েছিলেন ব্যবসা করার জন্য। মেজদা ঝাঁপিয়ে পড়ল। ঘাড়ের ওপর 3টে বোন বিবাহযোগ্যী, আর আমি গা দুলিয়ে দুবেলা খাচ্ছি আর সমাজ সংস্কারের নামে মার্কসিজমের ধবজা বইয়ে নকশাল তকমা ঘাড়ে নিয়ে নিজেকে কেউকেটা ভেবে দিন কাটাচ্ছি। এমন সময় ভাগ্যের শিখে ছিঁড়ে জুটে গেল এই চাকরিটা। প্রথম পোস্টিংই আন্দামান। প্রথম 2-3টে বছর কি কষ্টেই না কেটেছে, আর আজ আমার ভরা সংসার। সেদিনের ছন্নছাড়া জীবন আজ কানায় কানায় পূর্ণ। বলরামের মনে পড়ল, চাকরির বয়স যখন 4 মাস, তখন বাবা মারা গেলেন। বড় সাহেব নিজে তৎপর হয়ে বিমানের টিকিট, এমনকি যাবার সময় গুনে গুনে 1200 টাকা হাতে দিয়েছিলেন। তার থেকে বড়দার হাতে 1000 টাকা আমি দিয়েছিলাম বাবার শ্রাদ্ধকর্মের খরচের জন্য। কিন্তু ভাই বোন মা এমনকি পুরোহিত মশাইয়ের উপর্যুপরি অনুরোধেও নিয়ম পালন করিনি কিছু। আমি কমিউনিস্ট এই অহংকারে। ভাই বোনেরা একটু রাগ করেছিল। ফিরে আসার সময় বোনেরা কেউ একটাও কথা বলেনি আমার সাথে। মেজদা শুধু বলেছিল, সাবধানে 1টা বছর একটু থাকিস। বড়দা বরাবরই নিরীহ গোছের, নিজের বলারটুকু বলে চুপ করে থাকে। তুমি মানলে মানো, না মানলে না মানো। বড়দা বলেছিলেন, তোর ভাবনাকে আমি আঘাত করছি না, তবে এই কাজটা করলে ভালো করতি। বাবা মা এটুকুই চায়। মা জড়িয়ে ধরে বলেছিল, আমি মরলে তোর কাজ ফেলে আসার দরকার নেই বাবা, অভিমানের কথা। বুঝতে না পেরে আমিও বলেছিলাম, ঠিক আছে আসবো না, তুমি যখন চাইছো না তখন আসবো না। তারপর দেখতে দেখতে 1 বছর কেটে গেল। বড়দা টেলিগ্রাম করলো বাবার কাজের 1 মাস আগে। 125 টাকার মাইনের চাকরি। বসের 500 টাকাও ধার শোধ দিতে পারার আগেই আবার বস নিজে থেকেই ধার দিলেন 1500। এলাম কলকাতায় বাবার বাৎসরিক কাজে। বড়দাবাদে কেউ সেভাবে কথা বলল না, এমনকি মা পর্যন্ত। অবশ্য মায়ের শরীরটা একটু খারাপই ছিল। বাবার বাৎসরিক কাজের দিন রাতেই মা মারা গেলেন। নিয়ম রক্ষার কোনো কিছুই আমি করলাম না দেখে ভাই বোনেরা বলল, তোর মতো সন্তান যেন কোনো বাবা মা আশা না করেন। একটু রাগারাগি হলো। সিদ্ধান্ত নিলাম আর আসবই না কলকাতায়। ফিরে গিয়ে বসের বোনকেই করলাম বিয়ে। সেই চলা সব ভুলে। কি জানি কেমন আছে ওরা। মাঝে মাঝে বড় দেখতে ইচ্ছে করে। বোধ হয় দূরে আছি বলে আমার মনেই এই তৃষ্ণার উদয় হয় মাঝে মাঝে। আচ্ছা, একটা যদি চিঠি লিখি কেমন হয়। কিন্তু আজ এত বছর পরেও কি ওরা সেই বাড়িতে ভাড়া আছে, না সেই বাড়ি আর আছে? প্রমোটারদের যা দাপট, নাকি কলকাতাতেই চলে যাব একেবারে। দেখি ছেলেদের সাথে একবার আলোচনা করে। বলরাম ছেলেদের সাথে রাতে খাবার টেবিলে আলোচনা করতে লাগলে ছোট ছেলে বলল, জ্যাঠারা কি আর ওইখানে আছে বলে তুমি মনে করো বাবা? 35-36 বছর আগের আর এখনের কলকাতার অনেক তফাৎ। তাছাড়া জ্যাঠারা বিয়ে থা করার পরও কি ওই একই বাড়িতে আছে? তোমারই আর 7 দিন বাদে অবসর। বড় জ্যাঠার তো অবসর হয়ে গিয়েছে। মেজজনকে তো তুমি চাকরি করতে দেখোনি। যদি তিনিও চাকরি করে থাকেন, এর মধ্যে কি নিজেরা নিজেদের জন্য আস্তানার ব্যবস্থা করেননি?
সেক্ষেত্রে তুমি গিয়ে বিপাকে পড়বে। তাহলে উপায় ফেসবুক। যদি তারা ফেসবুকে জুড়ে থাকেন তবে তাদের নাম বলো, আমি চেষ্টা করছি। বলরাম নাম বললে দুই ছেলে প্রচুর খোঁজাখুঁজি করলো, কিন্তু যে ছবি বলরামকে দেখায় বলরাম এ নয় বলে মাথা নাড়ে। শেষে বোনেদের নাম দিয়েও চেষ্টা করে। যখন কাউকে পাওয়া গেল না তখন বড় ছেলে বলল, তাহলে হয়তো ওনারা এসবে অভ্যস্ত নন বাবা। তোমার কোনো বন্ধু বান্ধবের নাম বলো দেখি। অনেকের মধ্যে একজনকে পাওয়া গেল, অশোক ব্যানার্জি। বলরাম প্রথমে চিনতেই পারেননি। ওই রকম দীর্ঘদেহী মানুষ আজ কাকতাড়ুয়ার মতো হয়ে গিয়েছে। সাথে সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হলো। ছেলে একটু কায়দা করে অশোকের প্রোফাইল খুলে অশোকের একটা পোস্টে কমেন্ট করে জানান দিল সে বলরাম বাবুর ছেলে। ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলে বাবা একটু কথা বলতো। সাথে সাথেই তার স্বীকার করা হলে বলরাম বাবু তার দাদাদের কথা জানতে চাইলেন। উত্তর এলো, আমি ভাই এখন বিদর্ভে থাকি, তাই বলতে পারবো না। প্রমোদকে ধর। বলরাম বাবুর ছেলে প্রমোদ দাসকে খুঁজে না পেলেই বলরাম বাবু ইতি টানলেন। চাকরি থেকে অবসর নিয়ে বলরাম বাবু ভাবলেন, যাক, এবার একটু ইচ্ছে মতো খেতে শুতে পারবো। চাকরিটার জ্বালায় শুধু নিয়মের আগলেই বন্দি ছিলাম, এখন একটু বোহেমিয়ান হতে পারবো। মাস কয়েক অসময়ে খাওয়া, অসময়ে ঘুমানো, ইচ্ছে মতো ঘুরে বেড়াতে বেড়াতে বলরাম বাবু হাঁফিয়ে উঠলেন। মনে মনে বললেন, না, এর থেকে কর্মজীবনই ভালো ছিল। হঠাৎই একদিন সকালে ঘুম থেকে উঠতেই বলরাম বাবুর মাথাটা কেমন একটা চক্কর দিয়ে উঠলে বলরাম বাবু মেয়েকে ফোনে ব্যাপারটা জানালেন। মেয়ে বলল, ড্রাইভারকে নিয়ে চলে এসো, দেখে নিচ্ছি। তুই আসতে পারবি না এখানে? না বাবা, প্রচুর পেশেন্ট বসে আছে। আচ্ছা, আসছি তাহলে। বলরাম বাবু 2 মিনিটের ভেতর মেয়ের বাড়ি গিয়ে উপস্থিত হলে মেয়ে বাবাকে চেয়ারে বসিয়ে ঘটনা শুনতে শুনতে এক সিরিঞ্জ রক্ত ডান হাত থেকে চুষে নিলে বলরাম বাবু বললেন, সকাল সকাল এতগুলো রক্ত নিয়ে নিলি আমার? মেয়ে হেসে বলল, একটু পরীক্ষা করতে হবে বাবা কয়েকটা। তারপর 2টো ওষুধ দিয়ে বলল, যদি মাথা ঘোরাটা না কমে তাহলে টিফিন খেয়ে একটা খেয়ে নিও, আর দুপুরে খাওয়ার পর একটা খেয়ে নিও, কেমন? তারপর নিজেই বলল, এবার আসো তাহলে, সাবধানে, আমাকে আবার বেরোতে হবে। বলরামবাবু মেয়ের ব্যস্ততা দেখে বললেন, ঠিক আছে। রাতে মেয়ে ফোন করে বাবাকে জানালো, তোমার কিছু হয়নি, শুধু সুগারটা একটু বেড়েছে। 110 থাকা উচিত, সেখানে 130 আছে। বলরামের মাথায় হাত। তাহলে এখন আমার কি করা উচিত? কিচ্ছু করতে হবে না, শুধু ভোরবেলা ঘুম থেকে উঠে 30-40 মিনিট হাঁটবে, তাহলেই হবে। বলরামবাবু খাবার টেবিলে সে কথা জানালে ছেলেরা বলল, ভালোই তো, হাঁটবে। কাল এমনি হেঁটে এসো, পরে সমস্ত পোশাক আশাক কিনে আনবো খানে। বলরাম ঠিক আছে বলে শুতে গেলেন। ভোর 5টায় মোবাইলে অ্যালার্ম সেট করে রেখেছিল বড় নাতি। অ্যালার্ম বাজার সাথে সাথেই বলরাম বিছানায় উঠে বসে স্ত্রীকে বললেন, কই গো, ওঠো, হাঁটতে যাবে না? স্ত্রী বললেন, আমার কি সুগার হয়েছে নাকি? আহা, তা কেন? আমার সঙ্গ দেবে, চলো। আমার সঙ্গ কে দেবে শুনি? ছেলে বউরা একটু পরে অফিসে বেরোবে, আমি এখন তোমার পিছে পিছে গেলে হবে? তাহলে ছেলেদেরই ডাকি। কেন বাপু, সারাদিন ওরা দৌড়াদৌড়ি করে, আবার এই ভোরে তাদের দৌড় না করালেই কি নয়? কি আশ্চর্য, আমি একা একা যাবো নাকি? হ্যাঁ যাবে, 2 পা হাঁটলেই অনেককে পেয়ে যাবে। বলরাম আর কথা না বাড়িয়ে পোশাক পরে মুখ হাত ধুয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। বাড়ির সামনেই একটা পার্ক আছে জানতেন। মনে মনে ভাবলেন, রাস্তায় ছুটে কি হবে, যাই পার্কের নিরিবিলিতেই মিনিট 10 দৌড়ে বাড়ি ফিরে যাই। পার্কের সামনেও যেতে হলো না, দূর থেকেই দেখলেন বহু মানুষকে। এগিয়ে যেতে কিছু তার পরিচিত আর কিছু তাদের পরিচিতর হাতের ইশারায় পার্কের ভেতর গিয়ে প্রবেশ করলেন। ঘন্টা 2 কোথা থেকে উড়ে গেল। কয়েকজনকে জিজ্ঞাসা করে জানতে পারলেন তারা 20-25 বছর ধরে রোজ আসছেন, কোনো বাধার কাছে ধরা না দিয়ে। মনে মনে ভাবলেন, এতদিন এলাম না কেন? তারপর সবার সাথে গেলেন চায়ের আড্ডায়। সেখানে চা, বিস্কুট, কেউ ডিম সেদ্ধ, কেউ ডিম ভাজা, হালকা তেলে পরোটা, কেউ ডুবো তেলে লুচি তরকারি দিয়ে টিফিন করে আবার চায়ের গ্লাস হাতে নিয়ে আবোল তাবোল কথামালা সাজিয়ে একে ধমকে ওকে হেসে উড়িয়ে দিয়ে বেলা প্রায় 10টার কাছাকাছি একে একে বলতে শুরু করলেন,
চলো হে, আবার আগামীকাল। বলরামবাবু খালি পকেটে এসেছেন। লজ্জায় কিছু বলতে যাবার আগেই একজন বললেন, আরে মশাই, আজ আপনি আমাদের মধ্যে নতুন। আপনি আশা করলেন কি করে আপনার পকেট থেকে আমরা কিছু বার করতে দেব? এখানে এক এক দিন এক একজন খরচ বহন করে। আপনার টাম আসতে অনেক দেরি আছে। ছেলেরা সমস্ত পোশাক আশাক কিনে এনে বলরামবাবুকে সাজিয়ে দিলে বলরামবাবু বেশ আনন্দই পেলেন। ভাবলেন, অসুখটা দেহে প্রবেশ না করলে তো এই আনন্দ থেকে দূরেই থাকতে হতো। বলরামবাবুকে এখন আর কোনো কিছু আটকাতে পারে না। যত যাই ঘটুক, ভোর 5:15 তার পার্কে উপস্থিত হওয়া চাই। বলরামবাবু একদিন পার্ক থেকে বাড়ি ফেরার পর স্ত্রীকে বললেন, পুরনো অফিস থেকে একটা ফোন এসেছিল তোমার, একটা দরকারি চিঠি নাকি সেখানে এসে পড়ে আছে। বলরাম বললেন, পুরনো অফিসে? হ্যাঁ। অফিসে কি চিঠি আসবে? আমার বাড়ির অ্যাড্রেস তো সব জায়গাতেই দেওয়া আছে। আচ্ছা, যাচ্ছি, গিয়ে দেখছি কি দরকারি। বলরামবাবু অফিসে গিয়ে হেড ক্লার্কের সাথে দেখা করতেই তিনি একটা বিয়ের কার্ড হাতে ধরিয়ে দিয়ে বললেন, কলকাতা থেকে নিমন্ত্রণ এসেছে। বলরামবাবু আশ্চর্য হয়ে বললেন, কলকাতা? তারপর মনে মনে কিছু ভাবতে চাচ্ছিলেন, কিন্তু ওপরে প্রমোদের নাম দেখে বললেন, ও আচ্ছা আচ্ছা। হেড ক্লার্ক চা না খাইয়ে ছাড়বেন না, আর বলরামবাবু বাড়ি ফেরার জন্য ব্যস্ত। শেষে কোনো মতে চা খেয়ে গাড়িতে উঠে ড্রাইভারকে বললেন, চলো চলো। গাড়িতে বসে কার্ডটা ভালো করে দেখলেন প্রমোদের মেয়ের বিয়ের কার্ড। তাকে সপরিবার যেতে অনুরোধ করেছে। কিন্তু আমি বিয়ে করেছি তা তো ওকে জানাইনি। ও জানলো কি করে? ও আচ্ছা আচ্ছা, ওর আন্দাজে ঢিল মারার অভ্যাসটা এখনো গেল না দেখছি। কিন্তু প্রমোদ এত বছরে কোনো সম্পর্ক রাখেনি। আর প্রমোদ একা কেন, কোনো বন্ধুই তো সম্পর্ক রাখেনি। তাহলে আজ হঠাৎ নিমন্ত্রণ করলো কেন? আর অফিসের ঠিকানাটাই বা পেল কার কাছ থেকে? বলরামবাবু অনেক চিন্তা করে পরে মনে মনে বললেন, আরে আমি তো ওকে ঠিকানাটা দিয়েছিলাম বাবার শ্রাদ্ধের সময়, কিন্তু হঠাৎ নিমন্ত্রণ করতে গেল কেন? উত্তরটা পেলেন কার্ডের ফাঁকা জায়গাতে প্রমোদের লেখা একটা ছোট্ট আবেদন দেখে, আমার অবস্থা বিশেষ ভালো না, তাই সবার সাহায্য চাইছি। বলরামবাবুর মনটা ভারী হয়ে গেল। প্রমোদ আর আমার মেজদা একই ধরনের মানসিকতার, সংসার নিয়ে খুব ভাবত। সংসারই এদের কাছে সব। ওর যদি এমন অবস্থা হয় তাহলে কি মেজদারও একই অবস্থা? তবে কি মেজদাও বিপদে আছে? বাবার সাথে সাথে সংসারটা নিয়ে মেজদাই খুব চিন্তা করত। বড়দা একটু আলাদা গোছের, কোনো কিছুই তাকে যেন বিশেষভাবে ছুতো না। এক অদ্ভুত চরিত্র, ব্যাখ্যা করতে গেলে জিভ আটকে যায়। বড়দা বিয়ে করবে না বলেছিল, শেষ পর্যন্ত ওরা বিয়ে করেছে কিনা জানা নেই। আর বোনেরা, ওদের সবাইকে একবার দেখতে খুব ইচ্ছে করছে, কিন্তু সবাই কি সবার সাথে সম্পর্ক অটুট রেখেছে? আমি যেমন কারোর কোনো খোঁজ রাখিনি, সেরকম যদি ওরাও সবাই সবার সাথে করে থাকে তাহলে তো সবাই সবার থেকে বিচ্ছিন্নই আছে। তাই যদি হয় তাহলে তো কেউ কারোর খবরই রাখে না। সত্যি জীবন কি আশ্চর্য! না, কার্ডে পথ নির্দেশিকা দেওয়া আছে, আমি যাব কলকাতায়। এই বাহানায় যদি ওদের খবরটাও নিতে পারি একবার। বলরামবাবু ছেলেমেয়ের সাথে আলাপ আলোচনা করলে সবাই বলল, অবশ্যই যাবে, যাবে না কেন? বড় ছেলে বলল, বিয়ে কবে? আর 20 দিন বাদে। কালই আমি প্লেনের টিকিট বুক করছি। বলরামবাবুর খুব আনন্দ হলো। বড় ছেলেকে বললেন, তোরা অফিস ছুটি পাবি তো? আমরা কেন যাব, যাবে তুমি আর মা। বলরামবাবুর স্ত্রী বললেন, না বাবা, ও তোর বাবাই ঘুরে আসুক, এই বয়সে আমার অত ধকল সইবে না। বলরামবাবু রেগে গিয়ে বললেন, ঠিক আছে, আমি একাই যাব। ছেলে বলল, কতদিন থাকবে? ওই দিন 7 মতো, ব্যাস। আবার কত? বেশ, তাহলে কাল বুক করে দেবোখানে। বলরামবাবু এয়ারপোর্ট থেকে ট্যাক্সি ধরে নির্দিষ্ট গন্তব্যে নেমে রাস্তার একটি চায়ের দোকানের ঠিকানাটা খোঁজ করলে দোকানদার বললেন, যে ফুটেই আপনি নেমেছেন ওই ফুটেই চলে যান, তারপর এগিয়ে গিয়ে বাঁ হাতের গলিতে ঢুকে যান, ঢুকেই ডান হাতে দ্বিতীয় বাড়ি। বলরামবাবু একটা ছোট্ট ট্রলি ব্যাগ সঙ্গে এনেছিলেন। সেটা নিয়ে রাস্তার উল্টো দিকে গিয়ে গলিতে ঢুকিয়ে দ্বিতীয় বাড়ির নেমপ্লেট পড়ে দেখলেন
নেমপ্লেট প্রমোদের বর্দার নামে লেখা। সাথে সাথে মনের মধ্যে একটা মোচড় দিয়ে উঠল। বলরামবাবু বেল বাজাতেই দোতলার ব্যালকনি থেকে একজন মুখ বাড়িয়ে বললেন, কাকে চাইছেন? বলরামবাবু প্রমোদের নাম বললে যিনি মুখ বাড়িয়েছিলেন তিনি দাঁড়ান বলে মুখ সরিয়ে নিলেন। মিনিট দুই পর একজন মানুষ, এক মাথা সাদা চুল, ভয়ঙ্কর পাওয়ারওয়ালা, চশমা চোখে নিচের দিকে ঝুঁকে বললেন, হ্যাঁ বলুন, প্রমোদের সাথে কি দরকার আপনার? বলরামবাবু অবাক হয়ে গেলেন কিছুক্ষণ, যেন মুখে শব্দ এলো না তার। এক দৃষ্টে প্রমোদের দাদার দিকে তাকিয়ে দেখলেন মুখশ্রী একই আছে, চেহারার গড়নটাও একই, কিন্তু সেই বর্দা আজ বার্ধক্যে এসে দাঁড়িয়েছেন। বলরামবাবু অনেক কষ্টে বললেন, বর্দা, আমি বলরাম, চিনতে পারছো না? বলরাম, তুই তুই এখানে? আরে আরে, দরজাটা গিয়ে খোল তাড়াতাড়ি। আরে আরে। বলরামবাবু শুনলেন প্রমোদের বর্দা কথা হারিয়ে ফেলেছেন। বলরামবাবুর ইচ্ছে করছিল দরজা ভেঙে ঢুকে তাকে শান্ত করার, কিন্তু এর মধ্যেই দরজা খুট করে আওয়াজ হয়ে খুলে গেল। ওপারে একাধিক চোখ। এরা কারা? চিনি না তো। ভিড় ঠেলে সামনে এলেন প্রমোদের বর্দা। বলরামবাবু প্রণাম করলে তিনি বললেন, মনে পড়ল তাহলে আমাদের? এতকাল কোথায় ছিলি? এই ঠিকানা তোকে দিল কে? কথার ফাঁকে একজন বাদ দিয়ে উপস্থিত সবাই টপাটপ বলরামবাবুকে প্রণাম করতে লাগলে বলরামবাবু বললেন, এদের তো ঠিক চিনলাম না দাদা। চিনবি কি করে? এরা আমার ছেলে, মেয়ে, বৌমা, নাতি, নাতনি, আর ওই যে তোর বৌদি। বলরামবাবু বৌদিকে প্রণাম করলে বৌদি বললেন, বসবে চলো ঠাকুরপো, বসবে চলো। দাদার শোবার ঘরে হাত পা ধুয়ে এসে বলরামবাবু চেয়ার টেনে বসতে গেলে প্রমোদের দাদা বিনোদ বললেন, খাটে উঠে বস, একটু গা এলিয়ে নে আগে। বলরামবাবু সংকোচ বোধ করল, সমবেত চাপের কাছে মাথা না ঝুঁকিয়ে পারলেন না। বিনোদবাবু একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিলে বলরামবাবু দেখলেন বিনোদবাবুরও তার মতো দুই ছেলে এক মেয়ে। মেয়ে শ্বশুর বাড়িও তার মেয়ের মতোই কাছাকাছি। আজ রবিবার হওয়ায় মেয়ে জামাইও উপস্থিত। বলরামবাবু বললেন, তা দাদা, প্রমোদকে তো দেখছি না। ওকে এখানে তুই পাবি কোথায়? মানে, কার্ডে তো এই ঠিকানাই দেওয়া। আসলে ওর বাড়িতে দুটো ঘর, একটা মেয়ে ব্যবহার করে আর অন্যটা ওরা ব্যবহার করে, তাই আমাকে বলল তোকে এই ঠিকানা দিচ্ছে। তুমি জানতে আমাকে এই ঠিকানা দেওয়া হয়েছে যে? হ্যাঁ, আমাকে না জানিয়ে আজও ওরা কেউ কোনো কাজ করে না। বলরামবাবুর বুকের ভেতরটা আবারও মোচড় দিয়ে উঠলে তিনি তা সামলে বললেন, তাহলে ওর বাড়ি এখান থেকে কত দূর? 10 মিনিট। আগে রেস্ট নিয়ে নে, তারপর যাব তোকে নিয়ে, চিন্তা নেই। তোমাদের ওই ভাড়া বাড়ির কি হলো? কমপ্লেক্স তোমাদের উঠিয়ে দিল মালিক? হ্যাঁ, 6 লক্ষ টাকা হাতে দিয়েছিল আমার। ভালোই হলো, ঝুমার বিয়েতে কাজে লেগে গেল। তাহলে এই বাড়ি কি ভাড়ার নাকি? হ্যাঁ রে, এখন অত পয়সা কোথায় জমি কিনে বাড়ি করার, তাই ভাড়াতেই আছি। ছড়িয়ে ছিটিয়ে সবাই ভাড়াতেই আছি, তবে সব কাছাকাছি থাকি। কটা ঘর তোমাদের? 3টে বেডরুম। তাহলে মেয়ে জামাই এলে কি করো? ও, তোর বৌমারা তাদের ননদকে নিয়ে একটা ঘরে শোয়, আর ছেলেরা জামাইকে। বাচ্চাগুলো ভাগাভাগি করে ওদের সাথে শুয়ে পড়ে, আর ঘুমায় কতক্ষণ। গল্প করেই তো রাত শেষ হয়ে যায়। তুই বল, তোর খবর কি? তোমার কার্বন কপি আমার সংসার। তবে ছেলে বউরা কেউ তো উদার নয় যে মেয়ে জামাই এলে তাদের ঘর ছেড়ে দেবে, বরং হাবে ভাবে রুষ্ট হয়েছে সেটাই বোঝাতে চায়। বিনোদবাবু কি বলবেন তা ঠিক করে উঠতে পারছিলেন না। পরিত্রাণ পেলেন ছোট ছেলের বউকে চা নিয়ে আসতে দেখে। বিনোদবাবুর ছোট ছেলের বউ চা নিয়ে এসে বলরামবাবুকে বলল, কাকু, সব খাও তো? বলরামবাবু কোনো মতে মাথা নেড়ে বললেন, হ্যাঁ মা, তবে মাটির নিচের জিনিস বারণ আছে। সুগার বুঝি? হ্যাঁ, সে তো বাবারও বারণ আছে, এটা এখন কমন রোগ। তা যা বলেছ। বলরামবাবু একটু সহজ হলেন। তা দাদা, সুগার কত? বেশি না, 20 বেশি, কিন্তু গোড়াতেই সাবধান না হলে ধীরে ধীরে নিজের রূপ দেখাতে শুরু করবে। হাঁটতে যাও না দাদা সকালে? হ্যাঁ, ভালোই হলো কাকু, 2 ভাই একসাথে যাবে। আচ্ছা মা। যত্নে রাতি সহ্যতায় বলরামবাবু ভীষণ লজ্জিত হলেন। দাদার 2 ছেলে যেমন সরকারি চাকুরে, তেমনি বউরাও।
আবার মেয়ে আর তার জামাইও সরকারি চাকুরে, কিন্তু নিজের ছেলে মেয়ে বৌমা জামাই এদের ঠিক উল্টো, তারা কাজের বাইরে সময় পায় না। আর এরা? বলরামবাবু মাথা নেড়ে মনে মনে বললেন, আশ্চর্য। দুপুরে পাঁঠার মাংস যোগে ভাত, ডাল, ভাজা, তরকারি এবং সুগার ফ্রি রসগোল্লা। বলরামবাবু রসগোল্লা দেখে আঁতকে উঠে বললেন, দাদা তুমি রসগোল্লা খাও? হ্যাঁ, তবে এটা সেই রসগোল্লা নয় রে তুই যা ভাবছিস। ও, খেয়ে দেখ, কোনো ক্ষতি হবে না। বলরামবাবু তার দাদার পাশে শুয়ে পড়লে দেখলেন দাদার দুই ছেলে এসে উপস্থিত। বলরামবাবু উঠে বসতে গেলে বিনোদবাবু বললেন, শুয়ে থাক শুয়ে থাক, ওরা এসেছে সারা সপ্তাহে ওদের সাথে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দিতে। মানে? ওই সারা সপ্তাহে তো সেরকম দেখা সাক্ষাৎ হয় না ওদের সাথে, তাই রবিবার খাওয়ার পরে ওরা আমার আর তোর বৌদির সাথে সময় কাটায়। সবাই আসবে এক্ষুনি, তুমি শুয়ে থাকবে? হ্যাঁ। বলরামবাবুর বুকের ভেতরটা টন টন করে উঠল। দাদার বড় ছেলের বউ ঘরে ঢুকেই বড় ছেলেকে বলল, তোমরা চেয়ার নিয়ে এসে বসো, কাকাবাবু অনেক জার্নি করে এসেছেন, একটু ফ্রিভাবে শুতে দাও। বলরামবাবু তড়া করে বিছানায় উঠে বসে বললেন, আরে না না, কি বলছো মা তুমি? আমার কোনো কষ্টই হয়নি, এ তো সামান্য। কিন্তু বৌমা হেলায় প্রতিবাদ উড়িয়ে দিয়ে বলরামবাবুকে বাধ্য করল তার ইচ্ছের বিরুদ্ধে যেতে। বলরামবাবু অবাক হয়ে গেলেন। বলরামবাবুর বৌদি বললেন, তুমি শুয়ে শুয়ে কথা বলো ঠাকুরপো। বলরামবাবু হারিয়ে গেলেন। বিকেলে চা পর্ব সমাধা করে রিকশা চড়ে দুজন মিলে প্রমোদের বাড়ি উপস্থিত হলে প্রমোদবাবু বলরামবাবুকে জড়িয়ে ধরে বললেন, তুই আসবি আমি স্বপ্নেও ভাবতে পারিনি। প্রমোদের মেয়ে প্রণাম করলে বলরামবাবু প্রমোদবাবুর স্ত্রীকে হাত জোড় করে প্রণাম করলেন। তিনিও পাল্টা প্রণাম করলেন। পরে প্রমোদবাবুর থেকে প্রমোদবাবুর সম্পর্কে সমস্ত শুনে বললেন, তুই এখনও সেই ব্যবসাই করছিস? না রে, এখন খবরের কাগজে ডিস্ট্রিবিউশনশিপের কাজ করি, তাতে রোজগারপাতি কেমন, খারাপ নয়। আর মেয়ে বিয়ে হয়ে গেলে দুজন মানুষ আমরা, টুকটুক করে চলে যাবে। তাহলে কার্ডে ওই কথাগুলো লিখেছিস কেন? না হলে তুই আসতিস। বলরামবাবু হো হো করে হাসতে লাগলেন। বলরামবাবু দেখলেন সমস্ত বাড়ি জুড়ে দৈন্যতার ছাপ, তাই বললেন, বিয়ের আগে একটু রং টং করালে ভালো করতি না? ধুর ধুর, এ কি আমার বাড়ি নাকি? তাছাড়া বিয়ে এই বাড়ি থেকে হবে না, বিয়ের জন্য আলাদা বাড়ি ভাড়া নিয়েছি। বিয়ের আগের দিন, বিয়ের দিন আর বিয়ের পরের দিন তুই একই রকম থেকে গেলি, আলাদা হতে যাব কেন? যাক, তুই এসেছিস এতে আমার যে কি আনন্দ হচ্ছে তা তোকে বোঝাতে পারবো না। কিন্তু তোর বউ ছেলে মেয়েদের আনলি না যে? বলরামবাবু সব বললে প্রমোদবাবু বললেন, না ঠিকই, তাহলে আসাটা একটু মুশকিলেরই বটে। তা তুই কিছুদিন এখানে থাকবি তো? বলরাম হ্যাঁ না কোনোটাই বলতে পারলেন না। বললেন, দেখি কবে টিকিট পাই। কথার ফাঁকে বার পাঁচেক বর্দার ফোনে ফোন এলে বলরামবাবু দেখলেন বর্দা ফোনটা রিসিভ করছেন না। তাই বললেন, ফোনটা ধরো, কেউ মনে হয় খুব প্রয়োজনে তোমায় ফোন করছে। প্রমোদবাবু বললেন, না রে, বৌমারা করছে, কোনো প্রয়োজন আছে কি না তা জানার জন্য। বলরামবাবু চিন্তার রাজ্যে ডুব দিলেন। বলরামবাবুরা বাড়ি ফিরে দেখলেন সবাই তাদের ফেরার অপেক্ষাতেই ছিলেন। বড় বউ বর্দাকে যখন জিজ্ঞাসা করল, কি হলো বাবা, তখন বাকি চোখগুলো যেন অধীর আগ্রহ প্রকাশ করলো তা জানার জন্য। বলরামবাবু ভাবলেন, আমার ছেলে বউরা তো কোনোদিন জানতেই চায়নি। কত বন্ধুর বাড়িতেই তো আমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে এসেছি। রাতের খাবার খেতে খেতে দাদা সব বিবৃত করলে বড় বউ বলল, ছুট্টিকে আইবুড়ো ভাতটা তাহলে পরশুদিনই খাওয়াই বাবা। বর্দা মাথা নেড়ে সায় দিলে বলরামবাবু বললেন, আমি তো হাতে করে কোনো গিফট আনিনি মা, তা কাল সকালে বা বিকেলে কি তোমরা আমার সাথে একটু বেরোতে পারবে? ছোট বউ বলল, আচ্ছা কাকু, তাহলে সন্ধেবেলা বেরোবো। আচ্ছা মা। রাতে দাদার পাশে শুয়ে বলরামবাবু বললেন, তুমি কোথায় হাঁটতে যাও দাদা? এই তো সামনের রাস্তাটায়। এখানে কোনো পার্ক নেই? হ্যাঁ। তুই কি পার্কে হাঁটতে বেশি ভালোবাসিস? না, আসলে আমি প্রথম দিন থেকে পার্কেই তো হেঁটেছি তাই। ঠিক আছে, পার্কেই যাব, কোনো অসুবিধা নেই। কখন ওঠো? ওরে, ওসব তোকে চিন্তা করতে হবে না, তুই ঘুমা দেখি। না, আমি তো 5টাতে উঠি। ঠিক আছে, তাই উঠবি।
দুই ভাই শুয়ে পড়লেন। ভোরবেলা দরজায় কেউ নক করছে বুঝতে পেরে বলরামবাবু বিছানায় উঠে বসে আসছি বলে সাড়া দিয়ে মোবাইলে দেখলেন 4:45 বাজে। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দরজার চিটকিনি খুলতেই হুড়মুড় করে সব ঘরে ঢুকে ঢুকে গুড মর্নিংয়ের ফোয়ারা ছোটালে বলরামবাবু পাল্টা মর্নিং মর্নিং বলতে বলতে ক্লান্ত বোধ করলে ছোট বৌমা শ্বশুরমশাই আর বলরামবাবুকে বলল, তাড়াতাড়ি ব্রাশ করে নাও তোমরা, দিদি চা নিয়ে আসছে, আমরা রেডি। বলরামবাবু দাঁতন করে মুখ ধুয়ে চোখে জলের ঝাপটা দিয়ে দাদাকে বললেন, দাঁড়াও দাদা, জামা প্যান্টটা পরি আগে। দাদার ছোট ছেলে বলল, কেন কাকু, মর্নিং ওয়াকের ড্রেস এনেছি তো তোমার জন্য, এই নাও। সে কি, কেন? আরে বাবা, এটা আমার, তুমি পরো না। ও। দু ভাই তৈরি হতেই বড় বউ চায়ের ট্রে এগিয়ে দিল। বলরামবাবু দেখলেন সবাই একটা করে কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে চা পান করতে শুরু করলো। বলরামবাবু মুখ বুঝে চা পর্ব শেষ করে দাদাকে চলো বলে দরজা দিয়ে ঘরের বাইরে বেরোতেই দেখলেন পেছন পেছন সবাই একে একই আসছে, এমনকি বাড়ির সব সময়ের কাজের ছেলেটাও। বলরামবাবু দাদাকে বললেন, সবাই মিলে যাও নাকি? দাদা বললেন, হ্যাঁ। কেন, তুই একা যাস নাকি? হ্যাঁ, অসুখ যখন আমার, তখন সবাইকে কষ্ট দিতে যাব কেন? সেটা একটা কথা ঠিকই, তবে উই আর ফ্যামিলি, এই ভাবনাটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। সবাই একসাথে মিলে একটা কাজ করব, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে কি? আমার তো মনে হয় না। কিন্তু এই ব্যস্ততার দিনে সেটা কি সম্ভব? বাহানা বানালেই সম্ভব নয়, না হলে সম্ভব? বলরামবাবু মাথা নেড়ে বললেন, ঠিকই বলেছ। পার্কে গিয়ে বলরামবাবু দেখলেন সেখানে তার বাড়ির সামনের পার্কের মতোই অনেক দলের বিভাজন। বলরামবাবু তার দাদাকে বললেন, তুমি কোন দলের সাথে মেশো দাদা? দাদা বললেন, কোনো দলের না, যারা নিঃসঙ্গ তারা দল পাকায় আর দল খোঁজে অস্তিত্ব রক্ষার তাগিদে। আমাদের সন্তানরা আমাদের প্রতি মুহূর্ত আগলে রাখে, আমি দল পাকাতে যাব কেন রে? বলরামবাবু হেসে বললেন, তা ঠিক, তবে দলের মধ্যে অনেক মজা হয়, সমবয়সী তো বেশি পাওয়া যায়। মজা করতে চাইলেই সব বয়সের সাথেই করা যায়, তবে সব রকম মজা সব সময় ছাড়া হয় না, অসমবয়সের সাথে একমুখী মজা করা যায়। ঠিক বলেছ দাদা। মিনিট 15 হাঁটাহাঁটির পর পার্কের একটা সিমেন্ট দিয়ে বাঁধানো বেশ বড় জায়গায় বলরামবাবুকে ছোট বৌমা বসতে বললে বলরামবাবু আর তার দাদা বসলেন। বড় বৌমা তার কাঁধে ঝোলানো ব্যাগ থেকে দুটো সাদা ফকফকে টাওয়েল বের করে একটা ছোটর কাঁধে দিলে ছোট বৌমা, কাকাবাবু বসুন বলে বলরামবাবুর মাথা প্রথমে মোছাতে লাগলে বলরামবাবুর বুকের ভেতরটা হু হু করে উঠল। ছোট বৌমা বলরামবাবুকে বলল, কাকাবাবু, এবার আপনি একটু টাওয়ালটা দিয়ে ভালো করে বুক পিঠটা মুছে ফেলুন, ঘাম বসে গেলে ঠান্ডা লেগে যাবে, না হলে তারপর একটু চা খান, কি বলেন? বলরামবাবুর কণ্ঠস্বর যেন বিকল হয়ে গেল। বাড়িতে দুটো প্রায় একই বয়সী মেয়ে আছে, কোনোদিনও জিজ্ঞাসা পর্যন্ত করেনি বাবা চা খেয়েছো কি না। আর এরা? বিনোদবাবু বললেন, কী রে, চুপ মেরে গেলি যে? বলরামবাবু বললেন, তোমার বৌমারা দেখছি খুব যত্ন করে তোমার হাতের, তাই প্রাপ্তি চোখ দেখে অবাক হয়ে যাচ্ছি, তুমি সত্যিই লাকি। আরে বাবা মা সন্তানদের কাছে এইটুকু তো আশা করে, এর থেকে কি আর বেশি আশা থাকতে পারে বল? এটুকু বাবার লোভেই তো সন্তানদের দিকে তাকিয়ে থাকা। আমাদের সন্তানরা আমাদেরকে সেটুকু থেকে বঞ্চিত করেনি এখনো পর্যন্ত, জানি না ভবিষ্যতে কি অপেক্ষা করে আছে। তবে কি জানিস, আমি কিন্তু আমার বাবা মায়ের জন্য সাধ্যমতো চেষ্টা করেছি, বুঝি তাদেরই আশীর্বাদের ফল পাচ্ছি আজ। বলরামবাবু ছলছল চোখে মুচকি এসে বললেন, আচ্ছা দাদা, সঞ্জয় সীমা ওরা আসবে না বিয়েতে? সবাই আসবে, আসার জন্য ছটপট করছে, আসলে সব দিক ম্যানেজ করে আসতে হবে তো, তাই একটু দেরি হচ্ছে। তোমরা সবার সাথে যোগাযোগটা মেনটেন করেছো, এটা কিন্তু ভীষণ দামি একটা কাজ। আমাদের দেখো, কেউ কারোর খোঁজ রাখি না। বিনোদবাবু বললেন, দেখ, একতরফা কোনো কিছুই টেকে না। তুই আমাকে দাদা দাদা করবি আর আমি একবারও তোকে ভাই বলবো না, তাহলে কতক্ষণ চলবে বল? তোদের ব্যাপারটা সেরকম হয়েছিল, তুই সেই যে গেলি, তারপর তোর আর কোনো পাত্তা নেই। বছর 3 পর তোর বর্দা কেশবের সাথে আমার একবার দেখা হয়েছিল রাস্তায়, তা আমি তোর কথা জিজ্ঞাসা করতে বলেছিল,
আমি তো 2-3বার টেলিগ্রাম করেছিলাম, কিন্তু ও তো কোনো উত্তরই দিল না। কি জানি, হয়তো সম্পর্ক রাখতে চাইছে না, তাই আর জোর করি না। তারপর রমার বিয়ের দিন একই রকমভাবে তোকে অনুপস্থিত দেখে জানতে চাইলাম তোকে জানানো হয়েছে কিনা। তাতেও রমা ওই একই কথাই বলল। এরপর কেশব হঠাৎই অ্যাক্সিডেন্টে মারা গেল। বলরামবাবুর বুকের ভেতরটা ধড়াস করে উঠল, আর মুখ সাথে সাথে বিবর্ণ হয়ে গেল। দাদা নেই, কথাটা মুখ ফুটে বের হলো না। বিনোদবাবু বলতে লাগলেন, আমি তখনও সুকুমারকে বলেছিলাম তোকে একটা খবর দিতে, কিন্তু ওর কোনো হেলদোল না দেখে আমি প্রমোদকে দিয়ে টেলিগ্রাম করালাম, কিন্তু তুই তো তাতেও কোনো উত্তর দিলি না। বলরামবাবু বললেন, আসলে সেই সময়। বিনোদবাবু থামিয়ে দিয়ে বললেন, তাই সুকুমার সুইসাইড করার পর তোকে আর জানানো হয়নি। বলরামবাবু বললেন, কি বলছো? মেজদা সুইসাইড করেছে? কেন? হ্যাঁ, ও তো প্রমোদের মতো বরাবরই চাপা গোছের মানুষ ছিল, তাই কারণ জানা যায়নি কিছু। তারপর তোর অনুপস্থিতিতে প্রমোদ কোনো মতে বাকি 2 বোনকে পাত্রস্থ করে। ওরা কলকাতার বাইরে থাকতো। বড়টার বিয়ে অবশ্য কেশব নিজে দাঁড়িয়ে থেকেই দিয়েছিল। বলরামবাবুর বুকের ভেতরটা মোচড়াতে লাগলো। থাকতো মানেটা কি? তার মানে ওরাও কি বড়দার মেজদার মতো? ভাবনার মাঝেই বিনোদবাবু বললেন, নে চা খা। বলরামবাবুর চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগলো। বিনোদবাবু বললেন, ছুট্টিটা বিয়ের পর বাচ্চা হতে গিয়ে মারা গেল, আর মেজোটা এই তো বছর 2 আগে ক্যান্সারে চলে গেল। বলরামবাবুর বুকের ভেতরটা তোলপাহাড় করতে লাগলো। কোনো মতে চোখের জল মুছতে মুছতে বললেন, তার মানে একমাত্র বড়টাই তাহলে বেঁচে আছে আমার সাথে? না রে, সেও নেই। ওর বরটা ছিল মাতাল, নেশার ঘোরে ওকে গুলি করে মেরে নিজেও আত্মঘাতী হলো। বলরামবাবু থম মেরে গেলেন। এত ঘটনা, অথচ সবটাই তার জানার বাইরে। বিনোদবাবু বলতে লাগলেন, সব থেকে বড় কথা, কেশব বাদে কারোর কোনো ক্রিয়াকর্ম করা হয়নি। কেশবেরটা তবু তোর মেজদা সুকুমার করেছিল, এদেরটা কে করবে? ছোট আর মেজোটার স্বামী তো তোর মতোই, এসব বিশ্বাস করে না। মেজোটার একটাই ছেলে, সেও বলে এসব বুঝলো কি। এখন কাউকে তো কিছু বলার নেই, তাই না? আত্মাগুলো হয়তো এদিক ওদিক ঘুরেই বেড়াচ্ছে। চা খা, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। বলরামবাবুর চোখের সামনে সব ভাই বোনেরা যেন দৌড়োদৌড়ি করতে লাগলেন। কত স্মৃতি মুহূর্তে একসাথে ভেসে উঠল। বলরামবাবু মনে মনে বললেন, সামান্য একটা অভিমান সব ভেঙে তছনছ করে দিয়ে গেল আজ। বলরামবাবু বিনোদবাবুকে বললেন, দাদারা কেউ বিয়ে থা করেনি দাদা? না রে, বলতো ঘাড়ের ওপর বোনগুলো রেখে বিয়ে করব না, আগে ওদের সংসার পাতাই, তারপর নিজেরা পাতব। মেজদা চাকরি পেয়েছিল কিছু, নাকি ওই ব্যবসাই করত? 2 ভাইতে ওই কারবারই করত। কেশবও শেষ পর্যন্ত চাকরি পায়নি। আমাকে বলতো তোর কথা, তুই থাকলে একটা বড় সাপোর্ট হতো। বলরামবাবু মাথা নিচু করে থাকলে বিনোদবাবু বললেন, দেখি, একবার গয়ার যাবার ইচ্ছা আছে, এবার বাবা মায়ের উদ্দেশ্যে পিণ্ডদান করার জন্য, যদি তখন সেখানে ওদেরটাও দিতে পারি। বিনোদবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালে বলরামবাবু উঠে দাঁড়ালেন। তারপর তাদের পিছে পিছে বাড়ি এলেন। বৌদি আর বৌমারা মিলে চটজলদি জল খাবার করে নিয়ে এলে বিনোদবাবু বললেন, নে খা, প্রমোদ আসবে একটু পরেই। বলরামবাবুর শরীরের ভেতর কেমন করতে লাগলো, কিন্তু তিনি নিজেও ঠিক তা বুঝে উঠতে পারলেন না। বিনোদবাবু বলরামবাবুর মুখের দিকে তাকিয়ে তাকে অস্বস্তি বোধ করতে দেখে বললেন, কী রে, কোনো অসুবিধা হচ্ছে নাকি তোর? বলরামবাবু মাথা নেড়ে সায় দিলে বিনোদবাবু জানতে চাইলেন, কি হচ্ছে বল। বলরামবাবু বললেন, মানুষ মারা গেলে শোকে শরীরের মধ্যে যেমন করতে থাকে না, ঠিক তেমন হচ্ছে। গ্যাস হয়েছে তোর, গ্যাসে ওরকম হয়। সাথে সাথে বউয়েরা প্রাথমিক চিকিৎসায় লেগে গেল। কিছুক্ষণ পর বলরামবাবু বললেন, না, এখন একটু ভালো লাগছে। অফিস যাবার আগে বিনোদবাবুর ছেলে বউয়েরা প্রত্যেকে বলরামবাবুর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে গেলে বলরামবাবু সবাইকে এই বলেই আশ্বস্ত করলেন যে তিনি এখন ভালো আছেন, তারা নিশ্চিন্তে অফিস যেতে পারে। কিন্তু ছেলে বউয়েরা অফিস গিয়েও বারবার ফোন করে বলরামবাবুর শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ায় বলরামবাবুর বুকের ভেতরটা হু হু করতে লাগলো। দুপুরে খেতে বসে বলরামবাবু বারবার আনমনা হয়ে গেলে বিনোদবাবু বললেন, কী রে, কী ভাবছিস?
বলরামবাবু বললেন, কই কিছু না তো। বিনোদবাবু কথা না বাড়িয়ে খেতে লাগলেন। খেয়ে দিয়ে একটু মুখ শুদ্ধি মুখে দিয়ে দুজনে শুয়ে পড়লেন। বিনোদবাবু স্ত্রী ঘরের বাইরে বেরোবার আগে বলরামবাবুকে বললেন, ঠাকুরপো, অসুবিধা হলে কিন্তু সংকোচ না করে জানিও। ডাক্তারবাবু বিকেলে বসেন, একবার দেখিয়ে নিয়ে আসবে না হয় তোমার দাদা। বলরামবাবু বললেন, তোমরা এত ব্যস্ত হও না বৌদি, আমার তেমন কিছু হয়নি। বিনোদবাবু স্ত্রী ঘরের বাইরে চলে গেলে দুজনে শুয়ে পড়লেন। শুয়ে শুয়ে বিনোদবাবু বলরামবাবুকে বললেন, তোর মনটা কি আমি খারাপ করে দিলাম তখন ওইসব কথাগুলো বলে? বলরামবাবু বললেন, না গো। তারপর বললেন, আচ্ছা দাদা, তুমি গয়া কবে যেতে চাইছো গো? ঠিক নেই, এই বিয়ের ঝামেলা মিটে যাক, তারপর দেখি ছেলে বউদের অফিস, ওরা কবে ছুটি নিতে পারে। একা একা তো আর আমাকে ছাড়বে না ওরাও এই বয়সে, বুঝলি না? তা তুই জেনে কি করবি? বলরামবাবু বললেন, চলো না, দুই ভাই মিলে যাই। কি বলছিস তুই? হ্যাঁ দাদা, তুমি তোমার বাবা মায়ের হয়ে কাজ করবে আর আমি আমার বাবা মা ভাই বোনদের। হঠাৎ এই বিচার মাথায় আনলি কেন রে? দাদা, আমি প্রায়শ্চিত্ত করতে চাই, প্রায়শ্চিত্ত, বলে বলরামবাবু অঝরে কাঁদতে লাগলেন। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।